ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধান উপদেষ্টার মত বিনিময়, বললেন দেশের সবার জন্য আইন এক, বিভাজনের ঊর্ধ্বে মিলেমিশে থাকার আহ্বান। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে হত্যা মামলা, হেলিকপ্টার থেকে গুলিতে 9 শিশু নিহতের ঘটনায় হাইকোর্টে রিট। পুলিশ সহ প্রতিষ্ঠানগুলোকে দানবে পরিণতকারীদের বিচার হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছিল বিজিবিকে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর আহ্বান বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। সংখ্যালঘু নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচারের অভিযোগ। পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশগুলোতে আশেপাশে দেখেছি যারা আসলে সত্য তথ্যটি তুলে ধরেনি, ওই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে। দেশের সব থানায় কার্যক্রম শুরু। এখনো সড়কে ট্রাফিক পুলিশের সাথে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। চালু হয়েছে জরুরি সেবা 999। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পদত্যাগের হিড়িক। বিচার বিভাগ থেকে সিভিল প্রশাসন সর্বত্রই নতুন মুখ, নীতি আর সংবিধান সংস্কারের তাগিদ। মুসলমান, হিন্দু বা বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সনাতন সম্প্রদায়ের সাথে মত বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব মানুষের জন্যই এক আইন ও এক সংবিধান, তাই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এই সরকার পারল কি পারল না তার জন্য ধৈর্য ধরার আহ্বানও জানান ডক্টর ইউনূস। সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। মন্দিরের প্রধান গেট থেকে নেমে হেঁটেই হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে নিয়ে মন্দির ঘুরে দেখেন সরকার প্রধান। শুভেচ্ছা বিনিময় করেন মন্দিরের সেবায়েতদের সাথে। পরে মতবিনিময়ে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হিন্দু সম্প্রদায়ের নেতারা তুলে ধরেন তাদের বক্তব্য। যেদিন এয়ারপোর্টে আসলেন সেদিনেই আমাদের কথা বলেছেন, আমরা আশ্বস্ত হয়েছি, সাহস পেয়েছি। আর শপথ নেওয়ার স্বল্পতম সময়ের মধ্যে আপনি আজকে আমাদের কথা ফিল করে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সাহস পেয়েছি, আস্থা পেয়েছি। পরে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য। এ সময় ডক্টর ইউনূস ধর্ম ও জাতি হিসেবে নিজেদের মধ্যে বিভক্তি না করার আহ্বান জানান। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমারে বলেন। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহায়তা করার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরামর্শ দেন, হিন্দু হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার। আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছুই বলেন, ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন। করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন, এটাই হলো বিষয়। অন্তর্বর্তী সরকারের কাছে 53 বছরের সনাতন নির্যাতন ও বৈষম্যের বিচারে কমিশন গঠন করার দাবি জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। ভাস্কর ভাদুরী,
যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদপুরের বছিলা 40 ফুট চৌরাস্তা এলাকায় মুদি দোকানদার আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হয়েছে, যার রায় পরে দেয়া হবে। আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো। মামলার বাদী রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী এস.এম. আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন। উনি হচ্ছেন আবু সায়েদ। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বছিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সায়েদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যারা দানবে পরিণত করেছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে যান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশি ও আন্তর্জাতিক আদালতে তাদের দাঁড় করানো হবে। বলেন, সীমান্তে বিজিবিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছে, তারা আর পিঠ দেখাবে না। পুলিশকে যাতে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেজন্য কমিশন গঠনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার। সংখ্যালঘুদের প্রতিটি দাবি যৌক্তিক, এগুলো মানতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। একই সাথে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোরও আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন সার্জিস আলম। অনেক মানুষ নির্বিচারে মানুষের উপরে হামলা চালিয়েছে, অনেক পুলিশ সেই কাজটি করেছে যেই কাজটি করা তার সাথে কখনো যায় না। সেই জায়গা থেকে অবশ্যই তারা দায়ী এবং তাদের বিচার হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনরা, আমরা দেখছি যে তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে তাদের 8 দফার দাবি জানিয়ে আসছে। আমরা তাদের দাবিগুলো দেখেছি। আমরা তাদের সাথে যেই সাধারণ শিক্ষার্থীরা, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা কিংবা অন্যান্য ধর্মের যে ভাই বোনরা, আমরা তাদের সাথে বসার চেষ্টা করেছি, কথা বলেছি। সেই জায়গা থেকে তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা তাদের যে দাবিগুলো জানিয়েছে, 8টি দাবি, প্রত্যেকটি যৌক্তিক দাবি। এবং বর্তমান আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, সমতার বাংলাদেশের কথা বলি, সেই জায়গায় তাদের এই দাবিগুলো পূরণ হওয়া উচিত। পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশগুলোতে আশেপাশে দেখেছি যারা আসলে সত্য তথ্যটি তুলে ধরেনি। ওই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে। আমাদের প্রবাসী ভাইরা আসলে আমাদেরকে সমর্থন দিয়ে তাদের যে রেমিটেন্স পাঠানোটি সেটি বন্ধ করেছিল। আমরা তাদেরকে এখন অনুরোধ জানাবো, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি দায়িত্ব নিয়েছে, এখন আমাদের দেশ গঠন করতে হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এই জন্য সবার নিজের জায়গা থেকে যতটুকু প্রয়োজন এবং যতটুকু সামর্থ্য রয়েছে আমরা যেন লিগ্যাল ওয়েতে আমাদের যে রেমিটেন্সটি সেটি দেশে পাঠাই। 15 আগস্ট কোনো ষড়যন্ত্র নাকি নাটক তা আপাতত বোঝা না গেলেও জাগ্রত জনতা কোনো ষড়যন্ত্র হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি বলেন, কোনো স্বৈরাচারী সরকার সারা জীবন মানুষের উপর চেপে থাকতে পারে না। ছাত্র জনতা প্রমাণ করেছে অন্যায় করে পার পাওয়া যায় না। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার ম্যান্ডেটে। এই সরকার জনগণের কথা বলবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ছাত্র জনতা তারা প্রমাণ করেছে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায় না। কোনো স্বৈরাচারী সরকার চিরদিন মানুষের বুকে চেপে থাকতে পারে না। একদিন না একদিন তাকে বিদায় নিতেই হবে এবং সেই সত্যকে বাংলাদেশের ছাত্র সমাজ পুনঃপ্রতিষ্ঠা করেছে। 5 আগস্ট বিজয় মিছিলের দিনেও প্রাণ গেছে 100-এরও বেশি মানুষের। হতাহত হয়েছে আরো বহু। সকাল আর রাতের বিভিন্ন সময় গুলিবিদ্ধ আর হামলার শিকার হন তারা, যাদের অনেকেই এখনো হাসপাতালে রয়েছেন লাইফ সাপোর্টে। তাদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। আরো জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সরকার পতনের দিন 5 আগস্ট সকালের দৃশ্য এটি। চলছিল কারফিউ, রাজধানী তখনও থমথমে। প্রগতি সরণি এলাকায় রাস্তায় নেমে আসা ছাত্র জনতার সাথে হয় এই সংঘর্ষ। সংঘাতে ভীষণভাবে আহত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের শিক্ষার্থী খায়রুল আলম। বুকে রক্ত জমা সহ নানান জটিলতা নিয়ে তিনি এখন লাইফ সাপোর্টে। সে যে বুকে যে এত প্রচণ্ড ব্যথা নিয়ে আছে সেটা আমরা বুঝতেও পারি নাই। তো এখন ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটাও ডাক্তাররা আমাদেরকে কোনো কিছু বলে নাই। বুকে ব্লাড জমে গেছে, পাটটা তো আছে, তখন আমরা পা ভুলে গেছি, তখন আমাদের বুকে নিয়ে সমস্যা আর কি, তখন যান বাঁচানো নিয়ে সমস্যা। 26 বছর বয়সী রনি শেখ কাতরাচ্ছে বুকে গুলি নিয়ে। তারও লাগবে জটিল অপারেশন। সদ্য পড়াশোনা শেষ করে একটা চাকরিতে ঢুকেছিল রনি। এটা হলো 5 তারিখ সকাল 10:30। কয়টা গুলি লাগবে? একটা। এখন কি অবস্থা আছে? এখন আমার গুলিটা লাগছে হলো মুখ দিয়ে, এখন গুলিটা আপনার মেরুদণ্ডের হাড়ের ভিতরে অবস্থান আছে। প্রাইভেট কার চালক রাজু আহমেদ 5 আগস্ট গুলিবিদ্ধ হন বাড্ডায়। তিনিও লাইফ সাপোর্টে। আমার একমাত্র ছেলে, আমার ছেলে যেন আমার কাছে ফিরে আসে। আমার কোনো উপায় নাই, কোনো কিছুই নাই আমার। কেন আমার ছেলেকে গুলি করবে? আমার ছেলে তো সন্ত্রাস নয়, আমার ছেলে তো ফেরারি আসামি নয়। লক্ষ্মীপুর কলেজের আরেক শিক্ষার্থী অন্তরও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসায় এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযাত্রীরা। ও একদম শুরু থেকে জবে থেকে আন্দোলন ছিল, ও খুবই অ্যাক্টিভ একজন ছেলে ছিল, খুবই দুঃসাহসী ছেলে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক আহতদের চিকিৎসা নিশ্চিতে প্রতিদিন ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি এখন পর্যন্ত অনেক কাউন্ট চলছে, কারণ এখন পর্যন্ত অনেকে নিখোঁজ। তো আমাদের এই এভিডেন্স কালেক্ট করার আমরা চেষ্টা করছি। তো আমি সেটা মনে করি আমার প্রায় 100-এর কাছাকাছি আমি সেটা মনে করছি, কজ আমার তখনই প্রায় 60 থেকে 70 জন ছিল। এখন থমকে গতদিন ব্র্যাকের একজন স্টুডেন্ট মারা গিয়েছে, আর নর্থ সাউথের আরেকজন মারা গিয়েছে, তারপর কোন একটা কলেজের আরও 2 জন মারা গিয়েছেন। এভাবে এটা র্যাপিডলি বেড়েই চলছে। আমরা যদি বলি আহত বা উন্ডেড বা যারা শুট অ্যাট সাইট হয়েছে তাদেরও সংখ্যা কম নয়। লালমাটিয়া মহিলা কলেজ থেকে শুরু করে সোডা করে ইউডার আমার একজন ভাই মারা গিয়েছেন। এই দুই সমন্বয়ক আরও জানান, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে আন্দোলনের অনেকেই, এখনও যাদের খোঁজ নিচ্ছে না কেউই। তার উপর আছে চিকিৎসা খরচের চাপ। গণমাধ্যমের খবর, 4, 5 ও 6 আগস্ট সংঘর্ষ আর গোলাগুলিতে প্রাণ গেছে 300-রও বেশি মানুষের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 1.5 দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয়। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতি আর লুটপাটের কারণেই অস্বাভাবিকভাবে বেড়েছে সরকারি ঋণের পরিমাণ। বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও মন্তব্য করেন তারা। এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেই। প্রক্ষেপণের চেয়ে প্রতিটি প্রকল্পে বেড়েছে ব্যয়ের পরিমাণ।
মেট্রো রেল প্রকল্পে 22,000 কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33,500 কোটি টাকা। এর মধ্যে জাইকা থেকে নেওয়া ঋণের পরিমাণ 19,718 কোটি টাকা। একইভাবে 8,500 কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে 6,000 কোটি টাকার বেশি। এর বাইরে আরও কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। জনকল্যাণে নিয়ে এসব প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। অর্থের সদ্ব্যবহার না হওয়ায় জনগণের উপর বেড়েছে ঋণের বোঝা। যখন স্বৈর শাসন আসে তারা কিন্তু এই প্রকল্পর অবকাঠামো ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে অসম্ভব উৎসাহী হয় দুটো কারণে। একটা হচ্ছে যে এখানে আপনার যে লুটপাটের তো হিসাব থাকে না, জবাব দিতে থাকে না। আরেকটা হচ্ছে তারা দেখাতে পারে। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে সরকার পরিচালনায় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার একাই নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে বিদেশি ঋণ নেওয়া এবং সেই ঋণ নির্ভর প্রকল্পগুলোর মধ্যে দুর্নীতি চর্চা করা অথবা সেখানে যে খরচ যেটা 100 টাকা সেটাকে কয়েকশো টাকা কয়েক গুণ বাড়িয়ে সে খরচটাকে দেখানো, তার মানে এমন একটা গোষ্ঠী দাঁড়িয়েছিল যারা এইখান থেকে সুবিধা পাচ্ছিল। ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান GFI এর তথ্য অনুযায়ী গেল 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 15,000 কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 17 লাখ কোটি টাকারও বেশি। পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির মাধ্যমে উপার্জন করা বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই ধরনের প্রকল্পগুলো থেকে যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে দুর্নীতির মাধ্যমে তারা কিন্তু টাকা দেশে রাখেনি, তারা কোনো না কোনোভাবে টাকা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এবং এই জায়গাটা কিন্তু আমাদের অর্থনীতিকে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে। যে দুর্নীতির চিত্রগুলি আসছিল কিছুদিন আগে, ওদের এই আত্মসাৎ করা টাকাগুলি হিসাব করেন না কয় বিলিয়ন হয়। তো এরকম তো আরও অসংখ্য রয়েছে। এই সুশাসন না থাকে, দুর্নীতি লাগামহীনভাবে চলতে থাকে, রাষ্ট্রীয় উৎসাহে রাষ্ট্রীয় আনুকূল্যে হয়, তখন এটার কোনো কুল কিনারা নাই, এটা লাগামহীন। বিশ্লেষকরা বলছেন দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হতো বাংলাদেশ। কত জায়গায় আমার টাকা দরকার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে শেখ হাসিনা সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারেন জ্যাপিয়ারে। সোমবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশ ইস্যুতে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার বার্তার প্রসঙ্গ তুলে ধরেন প্রশ্নকারী সাংবাদিক, যেখানে বলা হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে তুলে না দেয়ায় ক্ষমতাচ্যুত হতে হয়েছে আওয়ামী লীগ সভাপতিকে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে ক্যারেন বলেন, বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে যে কোনো প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। কোনোভাবেই আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এ ধরনের যে কোনো প্রতিবেদন একেবারেই মিথ্যা বা গুজব। বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত বেছে নিয়েছে। বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে সে দেশের মানুষ, আর এই ইস্যুতে আমাদের অবস্থান এটাই। এর বাইরে যে কোনো অভিযোগ ভুয়া। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুকী আজম। মঙ্গলবার সকালে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা এবং 13 জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। পরে শপথ নেন আরও 2 উপদেষ্টা। সবশেষ শপথ নিলেন অপারেশন জ্যাকপটে অংশ নেয়া মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার শপথ বিলম্বিত হয়। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। তাদেরকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। সকাল 10:45 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ হাইকোর্ট বিভাগের সব বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার রাতে 4 জনকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলিতে 9 শিশু নিহতের ঘটনায় তদন্ত চেয়ে করা রিট শুনবেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আগামীকাল রিটটির শুনানি হবে। এর আগে এই রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। 4 আগস্ট রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত। পরে সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি, যা সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চলছে পদত্যাগের হিড়িক। বিচার বিভাগ থেকে সিভিল প্রশাসন, পুলিশ, সেবা খাত সবখানেই শীর্ষ পদে নতুন মুখ। এই অবস্থায় কেবল ব্যক্তি নয়, প্রতিষ্ঠানগুলোর নীতি ও সংবিধান সংস্কারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সেই সাথে সচিবালয় থেকে মাঠ পর্যায়ে বিশেষ কোনো দল দখলে নিচ্ছে এমন ধারণা যাতে তৈরি না হয় তা নিয়েও সতর্ক করেন তারা। শনিবার বিক্ষোভ করে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পদত্যাগের আলটিমেটাম দেন বিচারপতি ওবায়দুল হাসানকে। সন্ধ্যার মধ্যেই পদত্যাগে বাধ্য হন তিনি। তার পরপরই পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। তারও আগে পদত্যাগ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এম আমিন উদ্দিন। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের। বৈষম্য বিরোধী আন্দোলনে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশ। চুক্তিতে থাকা পুলিশ প্রধানের নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। সরানো হয় এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারকে। সুদূর প্রসারী সংস্কার করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে, আইন কানুন বিধিবিধানের সংস্কার করতে হবে, আমাদের সংবিধানের সংস্কার করতে হবে। আমাদের এই সব করা জরুরি, কিন্তু এগুলো চারটিখানি কথা না, এগুলো সময় সাপেক্ষ। বহু বছর সংকটে যাচ্ছে অর্থনীতি। এজন্য অভিযোগের তীর কেন্দ্রীয় ব্যাংক আর রাজস্ব বোর্ডের দিকে। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পুঁজিবাজার নিয়ে যে অস্থিরতা, তাতে ভুক্তভোগী লাখো বিনিয়োগকারী। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পদ হারিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আলোচিত চেয়ারম্যান। একটি মহল কিন্তু ইতিমধ্যে ধরেই নিয়েছেন তাদের সময় এসে গেছে। তারা কিন্তু স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা এবং গভর্নেন্স স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার সব কিন্তু তাদের দায়িত্ব নিয়ে এসছেন এবং তাদের আচরণ এমন হয়ে গেছে, এটি হচ্ছে তাদের নতুন সরকার। তো এই অবস্থাটাকে কিন্তু খুব ভালো ইঙ্গিত, এই দৃষ্টান্তগুলো ভালো ইঙ্গিত বহন করে না। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই আন্দোলনের ফলে নতুন সরকার গঠনের পর পদত্যাগ করেছেন ঢাকা সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2011 সাল থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা লিয়াকত আলী লাকিও অবশেষে পদত্যাগ করেছেন। তবে সোমবার পর্যন্ত পদ ছাড়েননি 15 বছর ধরে ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খান। যুক্তরাষ্ট্রের নাগরিক থাকা অবস্থাতেই আমার যেহেতু দ্বৈত নাগরিকত্ব আছে, সেহেতু আমি ওয়াসাতে জয়েন করেছিলাম। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের থানাগুলোর কার্যক্রম। কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। সকাল থেকে নিজস্ব পোশাকে থানায় হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের সব বিভাগে থানার কার্যক্রম শুরু হয়েছে। থানার অভ্যন্তরে সব ধরনের পুলিশি সহায়তা পাচ্ছেন সাধারণ মানুষ। মামলা আর সাধারণ ডায়েরিও নেওয়া হচ্ছে। এদিকে কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ ট্রাফিক পুলিশের সদস্য। সড়কে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে কাজ করছেন তারা। তবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় এখনও তাদের কাজে সহায়তা করছে শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকায় সড়কে বেড়েছে ব্যস্ততাও।
পুরো দমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা 999। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গতকাল থেকে পুরোদমে চালু হয়েছে এই সেবা। তবে পরিপূর্ণ সেবা দিতে আরও কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় জরুরি সেবা 999-এর অতিরিক্ত ডিআইজি। সকালে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান এবং পুলিশ সদস্যরা পুরোপুরি কর্মস্থলে না ফেরায় সীমিত আকারে চালু ছিল জাতীয় জরুরি সেবা। তবে এবার পূর্ণমাত্রায় চালু হয়েছে জাতীয় জরুরি সেবার অতিরিক্ত ডিআইজি বলেন, আগে প্রতিদিন গড়ে 22 থেকে 25 হাজার কল আসত। গত কয়েকদিন কলের পরিমাণ কম ছিল, তবে ধীরে ধীরে তা বৃদ্ধি পাচ্ছে। আমাদের অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার ইনফ্রাস্ট্রাকচারটা আপনার পুড়ে গেছে, তারপর কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তার অনেক কিছু, গাড়ি নষ্ট হয়ে গেছে। সেই কারণে স্বাভাবিকভাবে সার্ভিস কিন্তু আমরা আগে যত স্মুথলি সার্ভিসটা দিতাম, এখন কিন্তু হয়তো স্মুথলি দিতে পারবো না। সেখানেও একটু বাধাগ্রস্ত হবে বলে আমার মনে হচ্ছে। সময়ের প্রয়োজন। স্বাভাবিক হয়েছে এটিএম বুথের কার্যক্রম। প্রায় এক সপ্তাহ ধরে সেবা প্রাপ্তি নিয়ে বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বন্ধ থাকা বুথগুলো সকাল থেকেই সচল করা হয়েছে। পুলিশের কর্মবিরতির কারণে বুথের টাকা পাঠানো থেকে বিরত থাকে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। অর্থ সংকটে বন্ধ হয়ে যায় সারা দেশের বেশিরভাগ বুথ। কিছু কিছু এটিএমে টাকা পাওয়া গেলেও প্রত্যাশিত পরিমাণ উত্তোলন করতে পারেননি গ্রাহকরা। গতকাল থেকে বুথে টাকা পাঠানোর কার্যক্রম শুরু হয়। নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, গ্রাহকরা এখন স্বস্তিতে প্রত্যাশিত পরিমাণ অর্থ তুলতে পারছেন। না, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। কাস্টমার আমরা আসছে, আমরা সার্ভিস দিচ্ছি, টাকা পাচ্ছে, সমস্যা নেই। টাকা কাস্টমার ফ্লুয়েন্টলি যেরকম চাচ্ছে সেরকম দিতে পারতেছে। এখন পুরোপুরি সমস্যার সমাধান হয়েছে। তখন এটিএম থেকে আমরা টাকা তুলতে পারিনি, ব্যাংকগুলা সাধারণত বন্ধ ছিল সিকিউরিটির জন্য। এখন আমরা নিয়মিত টাকা তুলতে পারি আর কি। বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং জিডিপির তথ্য প্রকাশ পাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেবে সরকার। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা কমিশনের সদস্যদের সাথে বৈঠকে এমন কথা বলেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রকল্পের অর্থ অপচয় বন্ধের নির্দেশনা দেন। বলেন, এক বৃষ্টিতে রাস্তা ধুয়ে শেষ হয়ে যাবে এমন হলে চলবে না। সবকিছু স্বাভাবিক হলে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি জানান, অর্থনীতির নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। উপদেষ্টা জানান, শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেয়া হবে, কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি। সমন্বয়হীনতা রোধ করতে হবে, বাস্তবায়নটা করতে হবে। এবং বাস্তবায়নটা শুধু ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস না, এমনি সূচিক যে আপনার টাকা খরচ করলেই ভাববেন যে বাস্তবায়ন হয়েছে, তা তো না। আপনি দেখবেন রিয়েল ফিল্ডে আসলে হয়েছে না। রাস্তাটা বিল দিয়ে দিয়েছেন কন্ট্রাক্টরকে, তার মানে কি হয়ে গেছে? নিশ্চয়ই কন্ট্রাক্টর বিল নিয়েছে, অনেক কিছু উপায় আছে বিল নেওয়া, ওটা আপনারা বন্ধ করবেন, কোয়ালিটিটা দেখবেন। ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কলকাঠি নাড়ছেন শেখ হাসিনা। তার নির্দেশেই নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে দিনাজপুরে পথসভায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতাকে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক অফিসে এই চিঠি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই ঘটনাকে নজিরবিহীন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো স্বৈরশাসক যেন এভাবে নির্বিচারে গণহত্যা চালাতে না পারে, ভবিষ্যতে কেউ যেন মানবাধিকার লঙ্ঘন করতে না পারে, সেজন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চায় বিএনপি। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ।
আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি। জাতিসংঘকে অনুরোধ করেছি, আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। তো আমরা আশা করছি যে জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি। 9 দিন পর সীমিত পরিসরে শুরু হলো যাত্রীবাহী রেল চলাচল। সকাল থেকে বিভিন্ন রুটে চলছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টায় ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি এক্সপ্রেস ট্রেন। 15 মিনিট পর গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছাড়ে শাটল ট্রেন। প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম। বাংলাদেশ রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ। অল্প টাকায় আমরা এই কাজ সাধনা করতে পারি। বাসে অনেক ভাড়া, আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য বাসে যাওয়া খুব কষ্টকর, ব্যয়বহুল। ক্ষতিগ্রস্ত আমরা ট্রেন চালালে আমরা সাধারণত লালমনিরহাটেও সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেনগুলো সকাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াত করছে। সকাল 6:15টায় লালমনিরহাট থেকে 20 ডাউন ট্রেনটি সান্তাহার অভিমুখে ছেড়ে যায়। 6:45টায় লালমনিরহাট থেকে বিরল পার্বতীপুরগামী 64 ডাউন ট্রেন চলাচল শুরু হয়। নিয়মিত চলাচল করলে প্যাসেঞ্জার বেশি হবে এবং ট্রেনের সুযোগ সুবিধা বেশি। বাসে অনেক সুযোগ সুবিধা, বাসে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক দুর্ঘটনা হয়, ট্রেনে এমন ধরনের কিছু হয় না। আমার টাকা পয়সা বেশি যাইতো, তারপরে ট্রেন বাসে চড়তে পাই না। ট্রেনে আমার খুব সুবিধে। ট্রেন চালু থাকবে এবং যথাসময়ে আসবে, যথাসময়ে যাবে। রাজশাহী থেকে যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয় সকাল 6:10 চাঁপাইনবাবগঞ্জ আর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় 2টি লোকাল ট্রেন। চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আমরা আসছি আজ থেকে 15 দিন আগে ডাক্তারখানায় এসে আটকা পড়েছি। আজকে ট্রেন ছাড়বে এই সংবাদে স্টেশনে আসছি। আমি আড়ানি স্টেশন থেকে রাজশাহী অফিসের উদ্দেশ্যে আসছিলাম। কাজ শেষে এখন আমি আড়ানিতে আবার পুনরায় ফেরত যাব। আমি জিজ্ঞাসা করলাম অফিসে যে মেল ট্রেন যাবে কিনা, ওনারা বললো যে হ্যাঁ যাবে। চাপাই থেকে ট্রেন একটা আসবে, আমি আব্দুলপুরে যাব। তো শুনতেছি আসার পরে নাকি সেটা বন্ধ রাখছে, হয়তো বা কোনো কারণ আছে। তো এখন ওয়েট করা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। সো এখন ওয়েট করি, দেখি সন্ধ্যাবেলা একটা কমিউটার নাকি আছে, তো সেটাতে বাসায় ব্যাক করব। চট্টগ্রাম থেকেও চলছে মেইল এবং লোকাল ট্রেন। সকাল 8টায় চাঁদপুরগামী কমিউটার ট্রেন সাগরিকা এক্সপ্রেস এবং 9:45 ঢাকাগামী কমিউটার কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে যায়। এছাড়া ঢাকা মেইল, নাসিরাবাদ এক্সপ্রেস এবং নাজিরহাট লোকাল শিডিউল মেনে চলাচল করছে। আমি অনেকদিন পর ট্রেনে উঠতে পেরে আমি অনেক আনন্দিত। অনেকদিন দেশে ট্রেন চলে নাই, এখন আমি চট্টগ্রাম কুমিল্লা যাব। আমরা চাই ট্রেন চালক দেশে শান্তি বিরাজ থাকুক, বুঝছেন? আমরা শান্তি চাই, আর কিছু চাই। নতুন সরকার যেহেতু আসছে, এটা যেহেতু চালু করছে, এই সরকারের জন্য অনেক বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পূর্ব ঘোষণা অনুযায়ী জামালপুর থেকে কমিউটার ট্রেন চলছে। স্বাভাবিক রয়েছে বিভিন্ন রুটে পণ্যবাহী ট্রেনের চলাচল। আমিন বাবু, যমুনা নিউজ। পুলিশে বড় রদবদল করা হয়েছে। আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন ও বদলি করা হয় পুলিশ কর্মকর্তাদের। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, পুলিশের বিশেষ শাখা থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলামকে সরিয়ে মোহাম্মদ শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। মনিরুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে, খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এএফএম আঞ্জুমান কালামকে সিআইডিতে, অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান ও শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ করিম হাসান, মোহাম্মদ শওকত আলী, খন্দকার ফরিদুল ইসলাম ও সৈয়দ হারুনুর রশিদ 13 কর্মকর্তাকে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি 16 পুলিশ সুপারকে বিভিন্ন রেঞ্জ সংযুক্ত করা হয়েছে।
দুর্নীতি অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান ও সচিব আকরামুজ্জামানকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিএসসিসির কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে নগর ভবনে ডিএসসিসির প্রধান নির্বাহীর কক্ষের সামনে অবস্থান নেয় তারা। দুই কর্মকর্তার অপসারণে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম সহ সকল সেবা বন্ধের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, প্রধান প্রকৌশলী ও সচিব ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছেন। বিভিন্ন প্রকল্পের নামে হরিলুট, অকারণে চাকরিচ্যুত, অবৈধ নিয়োগ বাণিজ্য সহ সকল অপকর্মে জড়িত ছিল এই সিন্ডিকেট। প্রায় 5 বছর যাবৎ আমাদের মেয়র কর্তৃক যে নির্যাতন, নিপীড়ন, আমরা পরিচ্ছন্ন বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্ন বিভাগ সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে নির্যাতিত। প্রায় 1,5-2 হাজার কর্মচারীকে সাবেক মেয়র তাপস সাহেব আমাদের এই 64 2 ধারায় বিনা নোটিশে, বিনা শোকজে, বিনা ইয়েতে তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছেন। আমরা যেন নির্যাতনের শিকার না হই, আমাদের পরিচ্ছন্ন বিভাগের যারা আছেন তারা যেন 30 দিনের বেতন পায়। বিচার বিভাগ পুনর্গঠনে 12 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারক ফোরাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত বিচারক ফোরাম। এতে বক্তারা দেশে স্বাধীন বিচার বিভাগের দাবি জানান। বিচারকদের মধ্যে যারা রাজনীতিতে জড়িয়ে ছিল তাদেরও বিচারের আওতায় আনার কথা বলেন বক্তারা। এ সময় 12 দফা দাবি তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের 116 অনুচ্ছেদ ও সংশোধন করে সরকারের নিয়ন্ত্রণ থেকে বিচারকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগকৃত সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ বাতিল করতে হবে। ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক ক্ষমতা বিলুপ্তির দাবিও জানানো হয়। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নকরণ, ফরমাইশি রায় দিয়ে শাস্তি দিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। আমাদের সুন্দর ভবিষ্যৎ এবং উন্নতির আশায় আমরা স্বাধীন বিচার বিভাগ চাই। বিচারকদের মাঝেও যারা রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলেন তাদের আমরা অপসারণ চাই। 11 দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নিজের বলার মতো ফাউন্ডেশন। এ সময় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বাহার 11 দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, সকল প্রবাসীদের এয়ারপোর্টে বিশেষ মর্যাদা দিতে হবে, রেমিটেন্সের উপর প্রণোদনা দিতে হবে ন্যূনতম 5%। বিদেশে প্রবাসীর মৃত্যু হলে সরকারি খরচে আনার ব্যবস্থা করতে হবে। একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে মিছিল করায় সাজাপ্রাপ্ত 57 জনকে সাধারণ ক্ষমতার আওতায় আনার জন্য বাংলাদেশ হাইকমিশনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। প্রবাসীরা যাতে সত্যিকার অর্থে সেবা পায়, তাদেরকে সেখানে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাদেরকে সম্মান দেওয়া হয় না, সেইটা থেকে তাদেরকে বিরত থাকতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। তাদের পাসপোর্ট এবং ভিসা জড়িত অন্যান্য এবং বৈধকরণ জড়িত অন্যান্য সমস্যাগুলোর দিকে আমাদেরকে এমবেসিগুলোকে নজর দিতে হবে।